বিধিবিধান সংস্কার বা আইনি যে বাধ্যবাধকতা যেগুলো তুলে ধরছিলেন, আপনি কি মনে করেন যে শুধুমাত্র এগুলো দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব? ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক বাস্তবতা আসলে যে গুরুত্বপূর্ণ সংস্কার নির্বাচনের ক্ষেত্রে প্রয়োজন ছিল সেটি সাধিত হয়েছে কিনা, আমি প্রথমে জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে, আমার দুই বিজ্ঞ আলোচক রতন ভাই এবং ঠাকুর ভাইকে, এসএটিভির দর্শক শ্রোতা দেশ বিদেশে যারা আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। নির্বাচন কমিশন নিয়ে সবচেয়ে বড় যে ঝামেলাটা আমাদের দেশে, সেটা হলো ইলেকশন কমিশনকে আপনি ক্ষমতা যতই দেন না কেন, মেরুদণ্ড যদি সোজা না করে ইলেকশন কমিশন না দাঁড়ায়, কালচারের থেকে বাইর হয়ে না আসে, তাবেদারির প্র্যাকটিস থেকে যদি না বাইর হয়ে আসে, তাহলে এই দেশের নির্বাচন কমিশনটা আপনি ঠিক করতে পারবেন না। আমাদের একটা কালচার শুরু হয়ে গেছে, নির্বাচন কমিশনে যারা বসে থাকে তারা মনে করে যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের যদি তাবেদারি না করি তে বোধহয় আমাদের একটা ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, সেখানে কিন্তু নির্বাচন কমিশনার যে 4 জন আছে ওনাদের দে আর ইকুইভ্যালেন্ট টু হাইকোর্টের জাস্টিস অ্যান্ড চিফ ইলেকশন কমিশনার ইজ ইকুইভ্যালেন্ট টু আপিলের ডিভিশনের বিচারপতি। ওনাদেরকে সরাতে হলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে সরাতে হবে, তারপরেও আমাদের নির্বাচন কমিশনাররা তাবেদারি করে সরকারের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একটা ইন্ডিপেন্ডেন্ট বডি যে ফাংশনিং করার যে ক্ষমতা, এটা যেমন মনে হয় ওনাদের এখানে বসার পরে বলে যান যে আমাদের কাজ করতে হবে না, প্রধানমন্ত্রী কি বললেন সেটার দিকে তাকাই থাকতে হবে। এখন আপনাকে আমার পার্শ্ববর্তী দেশের উদাহরণ নিয়ে আসতে হয়। ইন্ডিয়াও কিন্তু ইলেকশন কমিশন ওয়াজ ফাংশনিং ফ্রম দ্য বিগিনিং 1947 ভেরি গুড, কিন্তু আনটিল 90 পর্যন্ত ইন্ডিয়ান ইলেকশন শিডিউল ডিক্লেয়ারের পরে আপনি জানেন ওদের মদের প্রতি খুব একটা আকৃষ্ট লো কাস্টের পিপুলগুলা, তখন মদ ফ্রি দেওয়া কিন্তু ইলেকশনে বাড় ছিল না। ইলেকশনের আগে কিন্তু ফ্রি মদ কিনে দেওয়া হতো ভোটটা কেনার জন্য। 1989 যখন ইন্ডিয়ান ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনার হলেন TN সেশন, উনি কিন্তু ক্যাবিনেট সেক্রেটারিও ছিলেন। উনি 4 জন প্রাইম মিনিস্টার আন্ডারে ইন্ডিয়াতে কাজ করেছেন। উনি আসা বললেন না, এটা বন্ধ করে দিতে হবে। নট অনলি দ্যাট, 2 জন ক্যাবিনেট মিনিস্টার তামিলনাড়ুতে আসছিলেন ক্যাম্পেইন করার জন্য। প্রাইম মিনিস্টারকে উনি চিঠি দিয়েছিলেন PV নরসিমহা রাওকে, 24 ঘন্টার ভিতরে যদি মন্ত্রীরা এখান থেকে অড্ড না হনতে পানিশমেন্ট অনুযায়ী আইনে যা বলে সেটা আমি করব। এই TN সেশনকে তামিলনাড়ুর এক্স চিফ মিনিস্টার বলেছিলেন দি এম্বডিমেন্ট অফ অ্যারোগেন্ট, অহংকারের মূর্ত প্রতীক তাকে পর্যন্ত নামটা দিয়েছিলেন তামিলনাড়ুর চিফ মিনিস্টার। দ্যাট ইজ কল দ্য ইলেকশন কমিশনার, বিকজ উনি জানে ওনার ক্ষমতা দেওয়া হয়েছে। উনি 4 জন প্রাইম মিনিস্টারের চন্দ্রশেখর, PV নরসিমহা রাও, অটল বিহারী বাজপেয়ী অ্যান্ড DB গৌলা সবার অধীনে যদি করে থাকেন, কিন্তু উনি কাউকে কোনো আইনের ঊর্ধ্বে থেকে কোনো এক্সট্রা প্রিভিলেজ যাওয়ার কোনো সুযোগ নাই। গত ইলেকশনের আগে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যখন নমিনেশন সাবমিট করতে গেলেন, যে চেয়ারে বসা ছিল উনি কিন্তু চেয়ার থেকে উঠে নাই। ওনার দেখছেন আপনি ভিডিওতে, আমি সেই ভিডিওটা দেখেছি আর দেশ দেখেছে, দুনিয়া দেখেছে। উনি ঠাকুর ভাই যেরকম, আমি যেরকম, রতন ভাই যেরকম, সবই একই সমান। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু প্রাইম মিনিস্টার, এখানে কিন্তু একজন ক্যান্ডিডেট হিসাবে আসছেন তার সামনে, রিটার্নিং অফিসের সামনে। সো জমা দিয়ে চেয়ার থেকে সে উঠে নিয়ে চলে গেছে। বাংলাদেশে সম্ভব প্রাইম মিনিস্টার গেলে চিফ ইলেকশন কমিশনার চেয়ার থেকে পড়ে যেতে পারে দেখে? কেন? এই কালচারটার থেকে বের হতে আসতে হবে। আর এটা যদি বন্ধ না হয়, এটা যদি সিস্টেম না করেন, আইন করে হবে না। এবার আইনের দিকটা যেটা ঠাকুর ভাই বললো, আমি ওনার সাথে একমত। আইনের অনেকগুলো আছে, ইলেকশন কমিশনের লোক ছাড়া আপনি রিটার্নিং অফিসার যখন ডিসিরে দিবেন, সরকারের তাবেদারি করবে। ডিসিরা এক্সিকিউটিভ পাওয়ারের অধীনে, যখন এক্সিকিউটিভ পাওয়ার ম্যাজিস্ট্রেটরা এক্সিকিউটিভ পাওয়ার অধীনে চলে যায়, আপনি এটা টোটালি ইলেকশন কমিশন বডির কাছে নিয়ে যেতে হবে। তো রিটার্নিং অফিসার ডিসি না, আমাদের লোক থাকতে হবে। কিন্তু এটা হবে কেমনের ভাই? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আর যে মামলা দিবে বুয়া তাকে ধরে নিয়ে উল্টা তারে মামলা দেন। আইন উপদেষ্টা আসিফ সাহেব বলেছেন যে এখন মামলা দিলে আর কোনো মামলা নেওয়া হবে না। আজকে পর্যন্ত মামলা নেওয়া হচ্ছে 100 থেকে 200 জনের নামে মামলা, সাথে অজ্ঞাতনামা দেওয়া হচ্ছে অজস্র। দেশটা চালাচ্ছে কে? ডক্টর ইউনূস সাহেবের সরকার, নাকি বৈষম্য বিরোধী সরকার, নাকি অদৃশ্য কোনো শক্তি আছে এটার পিছনে, যারা বারবার সামনে চলে এসে মামলা হামলা দিয়ে দেশ চালানো হচ্ছে? 6 মাস পরে এখন মামলার কী প্রয়োজন? মামলা যাদের নামে দেওয়ার তো এনাফ হয়ে গেছে। এদের বিচারটা নিশ্চিত করুন, কাদের বিচার করা হবে। আপনি আবার মামলা দিচ্ছেন। আমি এক ক্ষুদ্র নগণ্য কর্মী, আমি শেখ হাসিনার, ওবায়দুল কাদেরের পরে 3 নম্বর লিস্টে মামলা, তারপরে আসে 170 জন, তারপরে আসে জয়ের নাম সজীব ওয়াজিদ জয়, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে
তারপরে স্থানীয় সরকার মন্ত্রী, তারপরে সালমান এফ রহমান, তারপরে এ আইনমন্ত্রী। ধরনের অনেক মামলা আছে। আমার নামে এই নিয়ে 4টা মামলা, আমাদের দলের চেয়ারম্যান নামে 7টা মামলা, XYZ এর নামে মামলা করে করে টাকা চাওয়া হচ্ছে, ধরে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। হয় সরকার ডিক্লেয়ার দিয়েছে এটা হবে না। আমরা কোথায় আছি, দেশ কোথায় দাঁড়িয়ে আছে? আপনি সংস্কার কারেদি করবেন, কে সংস্কারের বাস্তবায়ন করবে? এগুলো ওভারঅল সব কিছু কিন্তু একটা গজম্পিল অবস্থায় আছি আমরা টোটালি কিন্তু একটা সেই স্ক্যাটার পজিশনে আছি। টকশো করছি এখানে। আওয়ামী লীগের সময় সরকারের বিরুদ্ধে যারা সমালোচনা করতো তারা হলো রাজাকার, না হয় বিএনপি, না হলে বামপন্থী। প্রধানমন্ত্রী বলতেন অতি ডান অতি বাম স্বৈরাচার মিলে এক হয়ে গেছে। এখন সমালোচনা করলে বলা হয় কলম ভেঙে দেওয়া হবে। আপনি জার্নালিস্ট, আপনি সমালোচনাও করবেন, সত্যিটাও বলবেন। আপনাকে বার্ড করার পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নাই। আমেরিকার তো কনস্টিটিউশনে ফার্স্ট অ্যামেন্ডমেন্টে আছে যে জার্নালিস্টদের হাত দেওয়া যাবে না। ট্রাম্প সিএনএনের একজন জার্নালিস্টকে হোয়াইট হাউস থেকে অ্যাফিলিয়েটেড কার্ড বাতিল করে দিয়েছিল ফার্স্ট টার্মে, নট নাও, ফার্স্ট যখন উনি প্রেসিডেন্ট হয়েছিল। 24 আওয়ার্সের ভিতরে সুপ্রিম কোর্ট রিইনস্টেট করে দিয়েছে তার কার্ড। বলে ইট ইজ ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশনে, ফ্রি ফেয়ার, আপনি থাকতে হবে, জার্নালিস্ট ইন্টারফেয়ার করা যাবে না, তাদের লিখার স্বাধীনতা, বলার স্বাধীনতা দিতে হবে। আমাদের সেটা এখন নাই। কার মাধ্যমে সংস্কার হবে? রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার পর যে দল রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকে তার একটা বক্তব্য হয়, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে আর একটা বক্তব্য হয়। এই কালচার এবং এই সংস্কারগুলো যদি জাহিদ ভাই চেঞ্জ না হয়, কোনো সংস্কারে কাজ হবে না। আমাদের মাইন্ডসেট থাকতে হবে যে আমরা আইন মানতে হবে, আমরা সংস্কার মানতে হবে। আপনি এখন যদি সব রাজনৈতিক দল এক না হয়, এই সংস্কারগুলো যদি করা হয়, পার্লামেন্টের ফার্স্ট সেশনে যদি এটা রেটিফাই না হয়, কোনো সংস্কার কাজে আসবে? আপনাকে তো প্রথম হলো মাইন্ডসেট করতে, পলিটিক্যাল পার্টি ক্ষমতায় যাওয়ার জন্য না, ক্ষমতায় থাকার জন্য না, নাজ ভাই, আমি সবাই মিলে একটা সংস্কারে আপনার কাছে যেতে হবে।